আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হচ্ছে 10টা 5 পর্যন্ত একটু ওয়েট করি সবার জন্য। দেন ইনশাল্লাহ আমরা শুরু করে দেবো 10টা 5 থেকে। আচ্ছা, আমরা মনে হয় আজকের সেশনটা শুরু করতে পারি। আহ যারা জয়েন করার আশা করি তারা জয়েন করবে সামনের দিকে। আর যারা অলরেডি জয়েন করছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি। আর অফিসিয়ালি বলতে গেলে আমাদের যে সারফেস ইঞ্জিনিয়ারিং ল্যাব, এটার ওরিয়েন্টেশন সেশন বলতে পারেন, আবার ফ্রি ওয়েবিনারও বলতে পারেন। মোটামুটি আসলে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যে রিকোয়ারমেন্ট থাকে, যেমন এই ল্যাবে অলমোস্ট 40+ স্টুডেন্ট আসলে আমাদের সাথে কনভারসেশন করছিল পেজের থ্রুতে, যেখানে ওনারা এই ল্যাবে জয়েন করে ইন্টারেস্ট শো করছে, বাট ফার্স্ট সেশনটা করতে চাচ্ছিলেন। তো ওই জায়গা থেকে আজকে এই ফ্রি ওয়েবিনার বা ডেমো ক্লাস যাই বলেন না কেন বলা যেতে পারে আর কি। তো প্রথমে আমি একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা সবার উদ্দেশ্যে শেয়ার করতেছি, দেন ইনশাল্লাহ আমরা মেইন সেশনে চলে যাব। আচ্ছা, আমি যদি প্রথমেই বলি যে আমরা এই রিসার্চ বাড়ির জার্নি কেন শুরু করি, মেনলি এটার পিছনের গল্পটা যদি আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। আমরা আমাদের রিসার্চ বাড়ির জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখে। তো এই প্ল্যাটফর্মটা বিল্ড করার পিছনে একটা গল্প আছে। সেটা হচ্ছে আমরা নিজেরা যখন আন্ডারগ্রেডে ছিলাম তখন যখন রিসার্চের জার্নিটা অ্যাকচুয়ালি শুরু করি প্রথম দিকে, আমরা মেনলি দুইটা প্রবলেম ফেস করি। একটা হচ্ছে যে আমি কি নিয়ে রিসার্চ করব, আর সেকেন্ড যে প্রবলেম যে আমি কার সাথে রিসার্চ করব। প্রথম কথা হচ্ছে আমি তো এই আন্ডারগ্রেড লাইফে অনেক অনেক কোর্স করছি, থিওরি কোর্স, প্র্যাকটিক্যাল কোর্স। তো কোন টপিকটাতে আসলে রিসার্চ করা যায় ওই জিনিসটাই ডিসাইড করাটা অনেক টাফ ছিল। তো যখন আমি মোটামুটি একটা টপিক ডিসাইড করতে পারলাম, পরবর্তীতে আমি এই টপিকটা নিয়ে কার সাথে কাজ করতে পারবো, কে আমাকে গাইড করবে একদম বিগিনার লেভেল থেকে, আমি তো আসলে কিছু জানি না। তো ওই যে একটা প্রবলেম, ওই প্রবলেম থেকে আমাদের মনে হলো যে বাংলাদেশের 90% স্টুডেন্টই যখন রিসার্চের কাজ শুরু করে তারা এই প্রবলেমটা ফেস করে। তো ওই জায়গা থেকে আমরা এই রিসার্চ বাড়ি প্ল্যাটফর্মটা বিল্ড করি, যেখানে স্টুডেন্টরা আমাদের এই এআই পাওয়ার্ড ভার্চুয়াল ল্যাবের থ্রুতে
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তারা আমাদের এই ল্যাবগুলোতে কানেক্ট হতে পারবে, সুপারভাইজারের সাথে কানেক্ট হতে পারবে, দেন তারা রিসার্চ করতে পারবে। আলটিমেটলি এখানে আমাদের যে মেইন মিশন এন্ড ভিশন সেটা হচ্ছে স্টুডেন্টরা যখন আমাদের কোনো একটা ল্যাবে জয়েন হবে তারা রিসার্চে শিখবে, রিসার্চে শিখতে শিখতে তারা পাবলিকেশনের দিকে যাবে। এই মোটিভটা নিয়ে আমরা শুরু করি। তো ওই জায়গা থেকে অলমোস্ট আমরা 1 বছর 4 মাস পার করছি, 5 মাস হতে যাচ্ছে। তো মোটামুটি বলা যেতে পারে এখন পর্যন্ত আমরা সাকসেসফুলি রান করতে পারছি। তো আরেকটা যেটা সুখবর সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে রিসার্চ বাডি বর্তমানে ক্রসরেফের একজন অফিসিয়াল মেম্বার। আর ক্রসরেফ হচ্ছে যারা ইন্টারন্যাশনালি পেপার গুলাতে ডিওআই নাম্বার প্রোভাইড করে থাকে। তো রিসার্চ বাডিও খুব শীঘ্রই এজ এ পাবলিশার হিসেবে কাজ শুরু করে দিবে। অলরেডি কোলাবোরেশনের থ্রুতে কাজ শুরু হয়েছে, ইনশাল্লাহ পরবর্তীতে ইন্ডিভিজুয়াল পাবলিশার হিসেবে কাজ শুরু করবে। আচ্ছা, এখন আসি মেইন কথায়। দেখা গেল আজকের এই সেশন যারা জয়েন করছেন বা সামনের দিকে যারা জয়েন করবেন সবার উদ্দেশ্যেই বলা যে আপনাদের ভিতরে এই ল্যাবের, যেমন অনেকে জানতে চাচ্ছিলেন যে একটা সেশন না করে তো ওইভাবে বোঝা যায় না যে সুপারভাইজার কি কি টপিক কভার করবে, যে ওনার ব্যাকগ্রাউন্ডটা আসলে প্রপারলি কি। আমার পার্সোনাল অনেক ধরনের কোয়েরি আছে এই ল্যাব নিয়ে, বা আমি এইরকম টপিক কিছু কিছু চিন্তা করছিলাম, এইটা নিয়ে কাজ করা যাবে কিনা ওনার সাথে। তো অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আজকে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো আছে ওইগুলা চেষ্টা করবেন ক্লিয়ার করার জন্য, যেন পরবর্তীতে ল্যাব যখন আপনারা একদম সবাই যখন একদম পেইড মেম্বারশিপটা নেবেন এরপরে যেন আসলে আপনাদেরকে ব্রেক না নেওয়া লাগে, যেন তখন বলা না লাগে এই ল্যাবটা তো আমার সাথে অ্যালাইন হচ্ছে না বা কোনো কিছু। ধরেন আপনাদের মানে আমরা তো জানি একটা কাজ শুরু করার আগে তো হয়তোবা যে কি কি ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। হ্যাঁ, কিছু প্রবলেম আছে যেমন টাইম ম্যানেজমেন্ট প্রবলেম, টার্ম ফাইনাল প্রবলেম, ওইগুলা ভিন্ন ইস্যু। বাট ল্যাব রিলেটেড যে ধরনের প্রবলেম গুলো ওইগুলো চেষ্টা করবেন বা আপনার ভিতরে থাকা ডাউট গুলো ওইগুলো আজকেই ক্লিয়ার করে ফেলার জন্য। আর এরপরে অবশ্যই আপনারা আহ এই ল্যাবটাতে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, তো আমি যদি আপনাদেরকে একটু বলি, আচ্ছা একটা মিনিট, সরি। আচ্ছা, মেইনলি যে জিনিসটা বলতেছিলাম আপনাদেরকে, আমাদের যে ল্যাবের পলিসি সেটা হচ্ছে আমরা বলে থাকি যে উইকলি একটা সেশন হবে, মান্থলি 4টা সেশন হবে। তো ওই এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনাদের প্লাস সুপারভাইজারের উপর। এখন সুপারভাইজার প্লাস স্টুডেন্ট আপনারা যদি মনে করেন আমাদের একাধিক সেশন প্রয়োজন, এটাও যেমন পসিবল। আবার কোনো উইকে সুপারভাইজার যদি মনে করে স্টুডেন্টদের সাথে কথা বলে এই একটা উইক আমরা সেশন পোজ রাখবো, ওইটাও কিন্তু পসিবল। তাহলে আপনাদের মেইন করণীয়টা কি হবে? মেইন করণীয় হবে জাস্ট উইকলি সেশনের জন্য ওয়েট না করে অ্যাপে অ্যাক্টিভ হবেন। মানে আমরা আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখবো না, ফুললি অ্যাপের উপর ডিপেন্ড করে আপনারা এই কাজগুলো করবেন। এখন বলতে পারেন যে অ্যাপে তো কনভারসেশন করতে গেলে সমস্যা হবে না, এইরকম কোনো প্রকার আপনারা প্রবলেম আশা করি ফেস করবেন না। যদি করেন আমাদের সাপোর্ট টিমে আপনারা জানালে আমরা চেষ্টা করবো এটা ইমিডিয়েটলি সলভ করে দেন। তবে আশা করি এরকম প্রবলেম ফেস করার কথা না। মোটামুটি আপনারা হোয়াটসঅ্যাপে যেই সকল ধরনের ফিচার পান সকল প্রকার ফিচার আমাদের অ্যাপে আছে। পাশাপাশি এইখানে আপনারা ইনস্ট্যান্ট সুপারভাইজার চাইলে ক্লাস স্কেডিউল করে উনি ক্লাস নিতে পারবেন, ওইটার আবার রেকর্ড থাকবে। মোটামুটি এরপর হচ্ছে রিসোর্স গুলো একটা ফোল্ডার আকারে এখানে সাজানো থাকবে, যেটা আসলে হোয়াটসঅ্যাপে আপনি যখন একবার গ্রুপ থেকে বের হয়ে যাবেন তো ওই জিনিসটা আবার যখন আপনি গ্রুপে জয়েন করবেন থাকে না। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে সবাই অ্যাপে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন। অন্ততপক্ষে দিনে 2-3 বার হইলো অ্যাপের গ্রুপ চ্যাট গুলা একটু দেখবেন, কোনো আপডেট শেয়ার করছি কিনা, সুপারভাইজার ল্যাবের ফিড অপশনটা চেক রাখবেন। যদি এগুলো নোটিফিকেশন যাওয়ার কথা তাও একটু ঢুকে ঢুকে চেক করবেন। আচ্ছা, তো মেনলি আপনাদের সাথে আরেকটা যে প্রবলেম আমরা আসলে ল্যাব শুরু হওয়ার পর পাই সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। দেখা যায় অনেক স্টুডেন্টই ল্যাবে জয়েন করার পরে পরবর্তীতে বলে যে আমি আসলে টাইম বের করতে পারতেছি না, অনেক বিজি হয়ে গেছে। হ্যাঁ,
বিজনেস অবশ্যই আমাদের মধ্যে থাকবে, এখানে আসলে আমরা কেউই ফ্রি না। সুপারভাইজার নিজেও উনি দেখা গেছে ওনার পিএইচডির কাজ থাকে, মাস্টার্স এর কাজে থাকে, আবার দেখা যায় ওনারা জবও করে থাকে, যেহেতু বাইরে থেকে ম্যাক্সিমাম সুপারভাইজার, আর দেশেও যারা থাকে ওনারাও জব করে থাকে। এরপর পাশাপাশি আপনাদেরকে ওনারা মেন্টরশিপ করতেছে। তো ওই জায়গা থেকে ওনারা নিজেরাও কিন্তু অনেক বিজি। তো এখন আমি এজ এ রিসার্চার, আমি এজ এ লার্নার, আমি শিখতে চাচ্ছি, অবশ্যই আমাকে তো কোনো না কোনো ভাবে টাইমটা বের করে আনতে হবে, তাই না? তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইরকম, মানে এটা আসলে টাইম বের করতে পারতেছি না, টাইম ম্যানেজমেন্টের জন্য আমি 1-2 মাস পরে চলে গেলাম, এটা আসলে খুবই মানে বাজে একটা এক্সকিউজ আর কি। মানে এটা আমরা বুঝতে পারতেছি যে আপনি হয়তো প্রথমে 1 মাস ফ্যান্টাসি থেকে জয়েন করছেন, এখন আপনার ফ্যান্টাসি শেষ, আপনি আর ল্যাবটা কন্টিনিউ করতে চাচ্ছেন না, কিন্তু এতে করে একটা প্রবলেম হয়। সেটা কি, ধরেন আপনাকে 1-2 মাসের মধ্যেই সুপারভাইজার হয়তো বা কোনো একটা গ্রুপে এড করে দিবে, একটা পার্টিকুলার টপিকে কাজ শুরু হয়ে যাবে আপনাদের। এখন আপনি যখন বললেন যে আমার টার্ম ফাইনাল আছে, টাইম ম্যানেজ করতে পারতেছি না, 1-1.5 মাস পর বা 2 মাস পর আপনি চলে গেলেন, তখন ওই গ্রুপটাকে আপনি একটা বিপদে ফেলে রাখলেন। যে এখন ওই গ্রুপে হয় আপনার কাজটা ওনার বাকি যত মেম্বার থাকে ওনারা ভাগ করে নেওয়া লাগবে, অথবা নিউ একজন মেম্বার ওইটাতে অ্যাড করা লাগবে, যেটা আসলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বলা যায় ওই মুভমেন্টের জন্য। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একটু কষ্ট করে 5-6 মাস থাকেন ল্যাবগুলাতে, দেখবেন ইনশাআল্লাহ আপনি যে মোটিভেশনটা বা যে ইচ্ছাটা নিয়ে জয়েন হয়েছেন ল্যাবে, ওই ইচ্ছাটা আপনার ফুলফিল হবে, আমরা এনশিওর করতে পারি আমাদের জায়গা থেকে। আহ আপনারা যদি আমাদের অ্যাপ বা রিভিউ গুলো দেখেন, বা আপনি রিভিউ দেখারও প্রয়োজন নাই, যে কোনো একজন র্যান্ডম স্টুডেন্ট যে আমাদের ল্যাব গুলাতে 4-5 মাস ধরে আছে, ওনাদের যে কোনো একজনের সাথে আপনারা কথা বলবেন, তখন নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের ল্যাব গুলাতে আসলে অ্যাকচুয়াল রিভিউটা কি। হয়তোবা আপনার ইউনিভার্সিটি অনেক ফ্রেন্ডই পাবেন যারা অলরেডি রিসার্চ বাড়িতে রিসার্চ করতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশের অনেক প্রাইভেট বলেন, পাবলিক বলেন, ন্যাশনাল বলেন, সব জায়গার স্টুডেন্টই আমরা পাইছি। এছাড়া শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে যারা আমরা বাংলাদেশি স্টুডেন্ট আছে ওনারাও আছে, এছাড়াও ইন্টারন্যাশনাল কিছু স্টুডেন্ট লাইক ইন্ডিয়ান, নেপালিয়ান, সোমালিয়ান, এইরকম কিছু স্টুডেন্টও আমাদের ল্যাবে আছে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা চেষ্টা করবেন যে নিজের সর্বোচ্চ লেভেলের ডেডিকেশনটা শো করার জন্য, কারণ আমাদের সুপারভাইজাররা আসলে এখানে রেডি আছে আপনাদেরকে দেওয়ার জন্য, ওনাদের ভিতরে যতটুকু নলেজ আছে ওটার জন্য আপনাদেরকে দিতে পারে। ওনারাও মেনলি চেষ্টা করতেছে আমরা যে মোটিভেশনটা নিয়ে কাজ শুরু করছি বাংলাদেশে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ওনারাও আসলে ওই ইচ্ছাটাই রাখছে। তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ লেভেলের ডেডিকেশনটা শো করার জন্য। আরেকটা যে ইস্যু সেটা হচ্ছে আমরা কোঅপারেট করি না সুপারভাইজারের সাথে। জন্য আজকের সেশনটাতে আমি আশা করি যে এরকম আমি দেখতে পাবো এজ ইউজুয়াল, দেখি 2-1টা ল্যাব ব্যতিক্রম যেখানে স্টুডেন্টরা খুব বেশি রেসপন্সিভ থাকে, কোঅপারেট করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি যে স্টুডেন্টরা কোঅপারেট করতে চায় না। কেন চায় না আমি জানি না, আপনি এটা হইতে পারে যে আপনি এখন ল্যাবে জয়েন হন নাই, বাট আলটিমেটলি আপনি যেহেতু 1-1.5 ঘন্টা সময় বের করে এই ল্যাবটাতে আজকের এই সেশনটাতে জয়েন হয়েছেন কিছু জানার জন্যই তো হয়েছেন। আপনি ল্যাবে জয়েন না হন, অন্ততপক্ষে যেই ইচ্ছাটা নিয়ে জয়েন হয়েছেন ওই ইচ্ছাটা পূরণ করেন। যে আপনার ভিতরে যে প্রশ্নগুলো ছিল বা আপনি যা জানতে চাচ্ছেন ওইগুলা করেন, জানার চেষ্টা করেন, যদি না পান সেটা হচ্ছে ভিন্ন কথা, আশা করি পাবেন। তো চেষ্টা করবেন সুপারভাইজারকে সবাই সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করার জন্য। আর আমি অলরেডি অনেকগুলো কথাবার্তা বলে ফেলছি, কারণ ওরিয়েন্টেশন সেশনের শুরুতে বলাটাই বেটার বলে আমার মনে হয়, কারণ পরের দিকে অনেকে আমরা আসলে এগুলো একাডেমিক টাইপের লেখাপড়া, তো অনেকে বোর ফিল করি, অনেকে পরবর্তীতে আর কি ওইভাবে থাকি না, অনেকে আবার লিভ নিয়ে চলে যায়। তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব চেষ্টা করবেন, আপনারা অল্প কয়েকজন যেহেতু জয়েন করছেন একদম ফার্স্ট টু লাস্টে থাকার জন্য আপনাদের যত ধরনের কোয়েরি আছে কাইন্ডলি ওইগুলো একটু ক্লিয়ার করে ফেলবেন। ভাই আমার মনে হয় আপনি আপনার মেইন সেশনটা শুরু করে দিতে পারেন, আমি এক্সট্রিমলি সরি অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি আপনার কাছ থেকে। তো আপনি শুরু করে দিতে পারেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তো প্রথমত হচ্ছে ধন্যবাদ আপনার যে বিবরণটা দিয়েছেন সেটার জন্য। আশা করি এটা সব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বেশি ইনফরমেটিভ ছিল। তো আমার নাম হচ্ছে ইমরান বাপ্পি, আর আমি হচ্ছি সারফেস ইঞ্জিনিয়ারিং ল্যাবের সুপারভাইজার। সো আজকে হচ্ছে আমাদের ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অর ওয়েবিনার ক্লাস, হোয়াট এভার উই ওয়ান্ট টু কল ইট। সো বাট বিফোর উই মুভ ফরওয়ার্ড,
আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, সো বিফোর উই মুভ ফরওয়ার্ড, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানাটা আপনাদের জন্য জরুরি, কারণ ওটার উপর বেসিস করে হয়তো আপনারা ল্যাবে জয়েন করবেন কি করবেন না সেই ব্যাপারটা নির্ধারণ করবেন। তো আমার যদি পড়ালেখা বলি, আমার ব্যাচেলর করা হয়েছে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে, যেটা আপনারা সবাই চিনেন হচ্ছে চুয়েট হিসেবে। আর মাস্টার অফ সায়েন্স আমি সাউথ কোরিয়াতে করেছি, ইউনিভার্সিটি অফ উলসান। এছাড়া হচ্ছে আমি মাঝখানে যখন আমি দেশে ছিলাম ব্যাচেলরের পর, তখন আমি প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে বিএসআর এ জব করতাম। আর মাস্টার্স এর পরে আমি হোন্ডাই কোম্পানিতে ওয়েল্ডিং রিসার্চ টিম আর&ডি এর পার্ট, এটাতে আমি অ্যাসোসিয়েট অফিসার হিসেবে জয়েন করেছিলাম। এরপর আমি হচ্ছে পিএইচডি করার জন্য ফ্রান্সে মুভ করি, বর্তমানে আমি ফ্রান্সেই থাকি। কিন্তু এই মুহূর্তে আমি দেশে, আমি 3-4 দিন আগে দেশে এসেছি ঘুরতে। তো এই কারণে হয়তো আমার প্রেজেন্টেশন রেডি করার পিছনে আমি তেমন একটা সময় দিতে পারিনি, ওটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার এখন পাবলিকেশন হাতে আছে দুইটা, দুইটাই হচ্ছে এলসিডি এর আন্ডারে, এবং দুইটাই হচ্ছে সারফেস ওয়েটেবিলিটির উপরে। তো আশা করি এটুকু আপনাদের জন্য যথেষ্ট হবে। আর এছাড়াও যদি আপনাদের আরো বেশি তথ্য দরকার হয়, আপনারা কিউআরটা স্ক্যান করে রাখতে পারেন। আচ্ছা, সামনে যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই, এখানে সবাই কি ব্যাচেলর স্টুডেন্ট, নাকি এমন কেউ আছেন যারা মাস্টার্স করছেন বা ব্যাচেলর কমপ্লিট হয়ে গেছে? এরকম কেউ কি আছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, একটু ইন্টারাক্টিভ হলে তাহলে সেশনটা একটু সুন্দর হয়, ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিলাম সবাই হচ্ছে ব্যাচেলর স্টুডেন্ট। তো আজকে যেটা ওয়েবিনার, সেটাতে আমরা 4টা জিনিস দেখবো। একটা হচ্ছে ন্যানো ফ্যাব্রিকেশন কি, সারফেস ব্যাটেবিলিটি কি, এর অ্যাপ্লিকেশন কি, আর ক্যারেক্টারাইজেশন। সেশনটা খুবই ছোট হবে, কারণ হচ্ছে আমি বেশি ডিটেলস বলে কোনো লাভ নেই, যেহেতু আপনারা মাত্র শুরু করবেন। যত বেশি তথ্য দিব তত হচ্ছে আপনাদের কাছে কনফিউজিং মনে হবে, তাই এটা খুবই কম্প্যাক্ট একটা প্রেজেন্টেশন। তো নর্মালি ন্যানো ফ্যাব্রিকেশন বলতে আমরা কি বুঝি? আমাদের যে অ্যাটম সাইজ, হ্যাঁ, এই অ্যাটম সাইজের হচ্ছে ন্যানো স্কেলে হয় 0.1 to 0.5 ন্যানোমিটার। তো আমরা যদি এটাকে ফিজিক্যালি একটু চিন্তা করতে চাই, যেটা কিরকম হয়, একটা আপেল যদি আপনি পৃথিবীর সাথে তুলনা করেন, একটা পুরো পৃথিবীর সামনে একটা আপেলের সাইজ যতটুকু হয়, তো একটা অ্যাটমের সাইজও কিন্তু একটা আপেলের তুলনায় অতটুকুই হয় প্রায়। তো যখন আমরা ন্যানো ফ্যাব্রিকেশন বলি, আমরা ওই স্কেলের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের যে আকার বা আকৃতি, সেটাকে ম্যানিপুলেট করে আমরা ন্যানো ফ্যাব্রিকেশনটা করে থাকি। তো অনেক সময় শুনে মনে হয় যে ন্যানো ফ্যাব্রিকেশন অনেক কমপ্লিকেটেড একটা প্রসেস, কিন্তু এমন কিছু না। অনেক সহজ উপায়েও করা যায়, আবার কিছু কমপ্লিকেটেড প্রসেসও আছে যেটার মাধ্যমে ন্যানো ফ্যাব্রিকেশন করা হয়ে থাকে। তো আমরা ন্যানো ফ্যাব্রিকেশন কোথায় দেখি? একদম সব থেকে আইডিয়াল এক্সাম্পল হচ্ছে সেমিকন্ডাক্টর, যেটা আমাদের ফোনের মধ্যে যে প্রসেসর থাকে, ওখানে হচ্ছে সেমিকন্ডাক্টর ন্যানো ফ্যাব্রিকেশনের মাধ্যমে করা হয়। এটা ছাড়াও আমাদের প্রকৃতিতে অনেক ধরনের ন্যানো স্ট্রাকচার পাওয়া যায়, আমি একটা দুটা উদাহরণ একটু পরে দিব। আর হচ্ছে ল্যাব অন এ চিপ, এটা এটা হচ্ছে ক্লিনিক্যাল বা কেমিক্যাল, ইভেন মেকানিক্যাল, ম্যাটেরিয়াল, সব ফিল্ডে খুবই কমন একটা টার্ম, ল্যাব অন এ চিপ। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা যদি এটা নিয়ে কাজ করতে থাকেন, সামনে এটার সাথে আপনারা পরিচিত হবেন। তো এখানেও কিন্তু ন্যানো ফ্যাব্রিকেশনের অনেক কাজ আছে। তো আমি এখানে যদি একটু উদাহরণ দিয়ে থাকি, ডান পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের একটা এসইএম ইমেজ, যদি আপনারা জেনে থাকেন এসইএম কি জিনিস, তাহলে এটা নিয়ে আপনাদের ধারণা থাকার কথা, অথবা আমি পরে বলবো। তো এখানে দেখেন আপনার যে স্কেলটা হচ্ছে 1138 ন্যানোমিটার। তার মানে হচ্ছে এখানে যেই প্রত্যেকটা শেপ দেখছেন, এগুলো হচ্ছে কাইন্ড অফ 131 বা 100 ন্যানোমিটার। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন এটা খুবই সূক্ষ্মভাবে ফ্যাব্রিকেট করা একটা স্ট্রাকচার। তো এছাড়াও ধরেন আমাদের যেই বাটারফ্লাই বাটারফ্লাইয়ের যেই উইংস থাকে, ওই উইংস এর মধ্যেও কিন্তু প্রাকৃতিক ভাবেই ন্যানো স্ট্রাকচার পাওয়া যায়। এবং রিসার্চাররা কি করতে থাকে, এটাকে ফ্যাব্রিকেট করার চেষ্টা করে, রেপ্লিকেট করার চেষ্টা করে, বিভিন্ন ধরনের পারপাসে সেটা হতে পারে। তো এখন সারফেস ওয়েটেবিলিটি কি জিনিস? তো এটাতে যাওয়ার আগে আমি একটু বলি, আপনারা সারফেস ওয়েটেবিলিটির নামও হয়তো শুনেননি, আমি মোটামুটি শিওর।
তো ওই জন্য আপনাদের মাথায় আসতে পারে যে এটা একটা কি রিসার্চ ফিল্ড হতে পারে, এটাতে কি পেপার পাবলিশ হয়, এটাতে রিসার্চ কি হয়, এই ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে। তো এই জন্যই আপনারা যদি ওয়েব অফ সায়েন্সে সারফেস ওয়েটেবিলিটি কিওয়ার্ডটা সার্চ করেন তাহলে দেখবেন যে 2000 সাল থেকে 2023, আমি 2023 পর্যন্তই দিয়েছি, কতটুকু পেপার পাবলিশ হয়েছে। তো আপনি যদি রিসেন্ট দেখেন যে 2023 বা 2022, তাহলে পার ইয়ার পেপার পাবলিশ হয়েছে হচ্ছে 4000-এর উপরে। তার মানে হচ্ছে এটা একটা ওয়েল নোন একটা ফিল্ড। হয়তো আমাদের ব্যাচেলরে, আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে কোর্স গুলো করা হয় বা ম্যাটেরিয়াল সায়েন্সে, ওখানে এটা নিয়ে তেমন একটা লেখা নেই। কিন্তু যখন আপনি রিসার্চে ঢুকবেন, আপনি মাস্টার্সে যান বা পিএইচডি তে যান, কোন একটা ল্যাবে জয়েন করেন, তখন দেখবেন সারফেস ওয়েটেবিলিটি কিন্তু একটা বড় ফিল্ড। তো আমি যদি সোজা বাংলায় বলি, সারফেস ওয়েটেবিলিটি হচ্ছে আমি যদি একটা সারফেসের উপর একটা পানির ফোঁটা ফেলে দিই, তো পানির ফোঁটাটা ওখানে কিভাবে ব্যবহার করবো, মানে ওখানে কি আটকে থাকবে নাকি রোল করে সরে যাবে। তো এই যে টার্মটা, এটাই হচ্ছে সারফেস ওয়েটেবিলিটি। এবং এই সারফেস ওয়েটেবিলিটির জন্য মাইক্রোস্ট্রাকচার এবং ন্যানো স্ট্রাকচার কে আমরা ম্যানিপুলেট করে থাকি, যেন হচ্ছে আমরা এই ওয়েটেবিলিটির ক্যারেক্টারিস্টিকটা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। তো এখন বিজ্ঞানীদের মাথায় এটা আসলো কিভাবে? এটা আসার কারণ হচ্ছে আমরা ইন্টারে পড়েছিলাম সম্ভবত কচু পাতা। হ্যাঁ, আমি আমি সঠিকভাবে মনে নেই, যে ওটার উপর পানির ফোঁটা ফেললে পানিটা সরে যায়। হ্যাঁ, এরকম আরো অনেক আছে, যেমন লোটাস লিফ, রাইস লিফ, বাটারফ্লাই উইংস, তারপর হচ্ছে মাছের স্কিন, শার্কের স্কিন। তো এগুলোতে বিজ্ঞানীরা দেখে যে এখান থেকে যখন পানি সরে যায়, ওরা দেখে এখানের মধ্যে বিভিন্ন ধরনের ন্যানো স্ট্রাকচার থাকে, যেটা আপনারা ফিগার ওয়ানের একদম নিচে দেখতে পাবেন, যে এক একজনের ন্যানো স্ট্রাকচারটা এক এক রকম, কিন্তু এদের মধ্যে পানিকে রেপ্লিকেট করার একটা ক্যারেক্টারিস্টিক আছে। তো ওটা থেকে হচ্ছে এই বিজ্ঞানীরা হচ্ছে সারফেস ওয়েটেবিলিটি টার্মটা নিয়ে রিসার্চ করা শুরু করে এবং ওটা হচ্ছে আগাতে থাকে। তো আমি যদি ডেফিনেশনে যাই, আমরা ইন্টারে পড়েছিলাম স্পর্শকোণ। হ্যাঁ, আর আপনারা ব্যাচেলারে পড়েছিলেন কন্টাক্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, একটা পানির সাথে একটা সারফেসের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল। তো এই কন্টাক্ট অ্যাঙ্গেলের উপর বেস করে আমরা সারফেসকে 4 ভাগে ভাগ করতে পারি। সুপার হাইড্রোফিলিক মানে হচ্ছে এটাতে পানি দিবেন, পানিটা হচ্ছে এটাকে খুবই আকর্ষণ করবে, আকর্ষণ করে এটা ছড়িয়ে যাবে। এরপরে হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, এরপর সুপার হাইড্রোফোবিক। তো সুপার হাইড্রোফোবিক মানে হচ্ছে যেখানে আপনি যদি পানির ফোঁটা ফেলেন, পানিটা সরে যাবে। হ্যাঁ, পানিটা থাকবে না ওখানে। তো এটা আমরা পড়েছিলাম হচ্ছে আগে পারদ নিয়ে, মার্কুরি। যে মার্কুরি হচ্ছে আপনার কোন একটা সার্ফেসের উপরে থাকে না, কারণ ওটার কন্টাক্ট অ্যাঙ্গেলটা অনেক হাই থাকে, তো ওটা রোল অফ করে চলে যায়। পানির ক্ষেত্রে যদি আমরা সেটা করতে যাই, ওটার জন্য আমার সারফেসটাকে হচ্ছে মডিফাই করতে হবে। তো আমি আহ এখন সারফেস যে ওয়েটেবিলিটি, এটা দুই ভাবে ম্যানিপুলেট করা যায়। একটা হচ্ছে সারফেস মরফোলজিকে কন্ট্রোল করে, আর একটা সারফেস কেমিস্ট্রিকে কন্ট্রোল করে। সারফেস মরফোলজি মানে হচ্ছে সারফেসটা দেখতে কেমন। হ্যাঁ, আমরা বলতাম হচ্ছে এটার উপর গ্রুফ, আমরা ইংরেজিতে বলেছি গ্রুফ, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে খাঁজ, দাড়ি 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 খাঁজ, যেটার জন্য ফ্রিকশন কাজ করে। তো আপনি যত বেশি খাঁজ তৈরি করবেন, তত সারফেস মরফোলজিটা রাফ হবে এবং ওটা তত পানিকে রেপ্লিকেট করার চেষ্টা করবে। কিন্তু সারফেস মরফোলজি কিন্তু যথেষ্ট না, ওটার জন্য আবার সারফেস কেমিস্ট্রিও দরকার হয়, যেটার কারণে একটা কেমিক্যাল কেমিক্যাল বন্ডিং এর একটা পরিবর্তন আমাদের আনতে হয় সারফেসের উপরে। দুইটাকে কম্বাইন করেই হচ্ছে আমরা একটা সারফেসের ওয়েটেবিলিটি চেঞ্জ করতে পারি। তো সাধারণত একটা সারফেসের একটা এনার্জি বলে একটা টার্ম থাকে। সারফেস এনার্জি টার্মটা হচ্ছে কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স এর ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে বলা হয় হচ্ছে সারফেস এনার্জি। তো যদি আপনারা জেনে না থাকেন, কোহেসিভ ফোর্স হচ্ছে সিমিলার ম্যাটেরিয়ালের মধ্যে আকর্ষণ, পানির সাথে পানির আকর্ষণ। আর যদি আমি বলি অ্যাডহেসিভ ফোর্স, এটা হচ্ছে ধরেন পানির সাথে কাঠের আকর্ষণ, বা কোনো একটা সারফেস ধরেন আপনি লোহার উপর রেখেছেন, লোহার সাথে যে পানির আকর্ষণ, ওটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। এই দুটা ব্যালেন্স করেই হচ্ছে সারফেস এনার্জি। তো কোনো একটা সারফেসের যদি সারফেস এনার্জিটা লো থাকে, তাহলেও পানিকে রিপেল করার চেষ্টা করে, অর্থাৎ পানিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আর যদি ওটা হাই সারফেস এনার্জি হয়, তাহলে হচ্ছে ওটা পানিকে আকর্ষণ করার চেষ্টা করে। এবং যত বেশি রাফ সারফেস হবে, তত বেশি সারফেস ওয়েটেবিলিটির ক্ষেত্রে পানিকে রিপেল করার চেষ্টা করবে। তো এখন আমি থিওরিটিক্যালি আপনাদেরকে যতই বলি না কেন, জিনিসটা আসলে অ্যাট্রাকটিভ মনে হয় না। তো এই জন্য হচ্ছে এগুলো আমার কিছু মাস্টার্সে করা কাজ। আপনারা দেখতে পারেন যে একটা পানির ফোঁটা নিচে বাম পাশে ভিডিও আছে, যেখানে পানির ফোঁটা হচ্ছে রেপ্লিকেট করতেছে সারফেসটা মডিফিকেশন করার পরে। ইভেন আমি যদি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারও ব্যবহার করি, ওটাতেও কিন্তু সুপার হাইড্রোফোবিক সারফেস তৈরি করা সম্ভব।
আর উপরে যেটা দেখছেন ওখানে হচ্ছে মাঝখানে কিছু ড্রপলেট আছে, মানে ওই জায়গাগুলো হচ্ছে পানিকে আকর্ষণ করে, কিন্তু বাকিগুলো হচ্ছে রিপেল করে। তো এই ধরনের, এটা হচ্ছে একটা ল্যাগ অন চিপের একটা এক্সাম্পল, যেটা আপনারা একদম উপরের বাম পাশে, এই যে উপরের বাম পাশে যেটা, এটা হচ্ছে একটা ল্যাগ অন চিপের এক্সাম্পল। এবং এগুলো আমার নিজেরই করা, আমার মাস্টার্স এর সময়। তা আমি যদি আরেকটু কিছু ভিডিও দেখাতে চাই। তো প্রথম ভিডিওতে যেটা দেখছেন এটাকে বলা হয় সেলফ ক্লিনিং প্রপার্টি, যেটার উপর ময়লা আছে, পানি কিন্তু ওই ময়লাকে সহ নিয়ে যাচ্ছে। সেকেন্ডটাকে বলা হয় রোল অফ, যে পানি পড়ছে ওটা সরে যাচ্ছে। আর যে 3 নাম্বার যেটা দেখছেন এটা কিন্তু মাইক্রোফ্লুইডিকে ব্যবহৃত হয়। মাইক্রোফ্লুইডিকের টার্ম আপনারা অনেকে শুনেছেন অলরেডি, আমি মোটামুটি শিওর। তো থার্ড যে ভিডিওটা, ওটা কিন্তু মাইক্রোফ্লুইডিকের একটা অ্যাপ্লিকেশন। আর এখানে হচ্ছে আরো কিছু ছবি দেওয়া আপনাদের, জাস্ট আপনাদের অ্যাটেনশন কে গ্র্যাব করার জন্য, নাথিং এলস। তো এটার অ্যাপ্লিকেশন কি? এটার অ্যাপ্লিকেশন অনেক আছে, যেমন আমরা বলি হচ্ছে করোশন রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটা খুবই প্রাইমারি একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে মরিচা, যেটা আমরা বলতাম বাংলায়। এই মরিচা থেকে প্রোটেক্ট করার জন্য কিন্তু সারফেস ওয়েটেবিলিটির ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে অ্যান্টি আইসিং। অ্যান্টি আইসিং হচ্ছে আপনার বিমানে ব্যবহৃত হয়। যে বিমানের পাখা, বিমান যখন উপরে থাকে ক্লাউডের মধ্যে দিয়ে যায়, তখন হচ্ছে ওখানের মধ্যে পানি অ্যাটাচ হয়ে ওখানে ওটা বরফে জমে যায়। তো যদি ওটাকে হাইড্রোফোবিক সারফেস করা হয় তাহলে হচ্ছে বরফটা ওখানে জমে থাকতে পারে না। তো এটাকে বলা হয় অ্যান্টি আইসিং। অ্যান্টি ফগিং, যারা বাইক চালান, যদি কেউ বাইক চালিয়ে থাকেন, তাহলে বাইকের হেলমেট পরে যখন শীতকালে চালান, ওটা কিন্তু আপনার সামনে একটা ফগ ক্রিয়েট হয়, এটা যেন সামনে দেখা যায় না, এই জন্য আপনার একটা অ্যান্টি ফগ গ্লাস আলাদা করে লাগান হেলমেটের বাইরে। ওটাও কিন্তু অ্যাকচুয়ালি এই সারফেস ওয়েটেবিলিটিরই অ্যাপ্লিকেশন। এছাড়াও আছে হচ্ছে অয়েল ওয়াটার সেপারেশন। এখানে একটা ভিডিও একটু আগে দেখেছেন এই পাশে, এটা হচ্ছে অয়েল ওয়াটার সেপারেশন, তেল আর পানি সেপারেশন করার একটা অ্যাপ্লিকেশন, যেটা আপনাদের মেরিন ফিল্ডে অনেক ব্যবহৃত হয়। এছাড়াও মেডিকেল অ্যাপ্লিকেশনও আছে। মেডিকেল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় ড্রপলেট মাইক্রো এরে। এটা যদি আপনারা সার্চ করে থাকেন এটা জানতে পারবেন, অথবা যদি আমরা কাজ করে থাকি সামনে তখন আমি এটা আরো বেশি এক্সপ্লেন করবো। তো ফ্যাব্রিকেশন, এই যে সুপার হাইড্রোফোবিক সারফেস বা হাইড্রোফোবিক সারফেস, এটা ফ্যাব্রিকেশন করার অনেক ধরনের উপায় আছে। লিথোগ্রাফি বা হচ্ছে লেজার টেক্সচারিং, কোটিং, বিভিন্ন ধরনের কোটিং ইউজ করা যায়, যেমন হচ্ছে পলিমারের কোটিং ইউজ করা যায়, পিডিএমএস। এছাড়া হচ্ছে আজকাল যেটা খুব বেশি জনপ্রিয় সেটা হচ্ছে এডিটিভ ম্যানুফ্যাকচারিং। এডিটিভ ম্যানুফ্যাকচারিং নিয়ে সবার মোটামুটি ধারণা আছে, আমি একটা মেটাল দিয়ে একটা শেপ ক্রিয়েট করবো। তো এডিটিভ ম্যানুফ্যাকচারিং বা 3D প্রিন্টিং এর মাধ্যমেও কিন্তু আজকাল হাইড্রোফোবিক সারফেস তৈরি করা হয়। তো এটা এই স্লাইডটা জরুরি না, কারণ হচ্ছে এটা যখন আমরা সামনে আরো ডিটেলসে যাব তখন জানতে পারবো এগুলো নিয়ে। তো ক্যারেক্টারাইজেশন, এই যে আমরা সারফেসকে মডিফাই করব, এটা সাধারণত ক্যারেক্টারাইজ করার জন্য কিছু টেকনিক ইউজ করা হয়, এবং এটা খুবই কমন টার্ম স্পেশালি ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে। তো প্রথমটা হচ্ছে এসইএম। এসইএম দিয়ে সাধারণত একটা সারফেসে জুম করে ওটা মাইক্রো স্কেল এবং ন্যানো স্কেলে ওখানে শেপটা কিরকম সেটা আমরা দেখার চেষ্টা করি। তো ডান পাশে যেটা ছবি, ওখানে দেখবেন সুন্দর সুন্দর শেপ করা আছে, কিছু স্কোয়ার, কিছু ডিম্পল। হ্যাঁ, এগুলোকে আমরা এরকম শেপ, এগুলো সাধারণত লেজার টেক্সচারিং এর মাধ্যমে তৈরি করা হয়, এবং এগুলো কিন্তু ন্যানো স্কেলে দেখানো ছবিগুলো। তো সবসময় যে সারফেস ওয়েটেবিলিটির ক্ষেত্রে এরকম সুন্দর শেপ হবে এমনও কোনো কথা নেই। তো বাম পাশে যেটা দেখছো ওখানে কিন্তু র্যান্ডম শেপও হতে পারে, কিন্তু সাধারণত আমরা এসসিএম এর মাধ্যমে ক্যারেক্টারাইজেশন করে থাকি যে আচ্ছা এখানে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে যার কারণে এদের সারফেস ওয়েটেবিলিটিতে পরিবর্তন এসেছে। এছাড়াও আরো কিছু টেকনিক ইউজ করা হয়, যেমন হচ্ছে এক্সআরডি এবং এফটিআইআর। আরেকটা আছে ইডিএস। তো এগুলো খুব ব্যবহার করা হয়। তো এখানে যে ফিগারটা দেখছেন এটা আমার নিজেরই পেপারের ফিগার। তো এখন এটা কিভাবে কাজ করে, ধরুন আপনি যখন আমার ল্যাবে কাজ করবেন তাহলে আপনাকে এটাও শেখানো হবে যে আপনি যখন একটা পেপারের এক্সআরডি এর গ্রাফ দেখছেন, ওই গ্রাফটা আপনি কিভাবে অ্যানালিসিস করবেন, ওখান থেকে কোন কোন ইনফরমেশনটা আপনার কালেক্ট করতে হবে, কি বুঝবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আমি আপনাদেরকে শেখাবো যখন আমাদের রেগুলার সেশনটা শুরু হবে। তো আমি যদি আহ আবার টপিক নিয়ে বলি, আমি টপিক নিয়ে বেশি কিছু বলবো না, এতটুকুই। আম, এর বাইরে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন আমি ল্যাবটা ওপেন করে থাকি তখন আমার কাছে অনেক স্টুডেন্ট হচ্ছে মেসেজ করে জিজ্ঞেস করেছে যে আহ, আপনার ল্যাবে কাজ করলে কয় দিনের মধ্যে একটা পেপার হবে, আমি কয় দিনের মধ্যে একটা পেপার করতে পারবো, 3 মাসের মধ্যে পেপার করা সম্ভব কিনা।
তো আসলে এভাবে কাউকে উত্তর দেওয়া যায় না। কারণ হচ্ছে একটা পেপার দাঁড় করাবো, এটার জন্য আপনাদেরকে আগে পেপার পড়া শিখতে হবে। আপনার ইনফরমেশন বা ডেটা কিভাবে কালেক্ট করতে হয়, কোন একটা পেপারে পুরো পুরো অংশটা আমরা কখনোই পড়ি না, এটা সম্ভব না এত সময় কারণে। একটা পেপারের কোন অংশগুলি পড়তে হয়, কোন ডাটাগুলি কালেক্ট করতে হয়, এগুলো শেখার জন্য একটা সময়ের দরকার হয়। তো এটা এবং এটা আপনাদের ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু আমার উপর নির্ভরশীল না। আমি আপনাদেরকে গাইড করব, কিন্তু আপনাদের প্রগ্রেসটা কতটুকু হবে এটা নির্ভর করে আপনাদের উপর। তো আসলে যদি কারো এই ধরনের চিন্তা থাকে যে আচ্ছা আমরা ল্যাবে জয়েন করব, সুপারভাইজার আমাদেরকে গাইড করবে, 6 মাসেই একটা পেপার হয়ে যাবে, আসলে এটা হয় না। হ্যাঁ, এভাবে তো প্রসেসটা আসলে এরকম না। ঠিক আছে, আপনি একটা ল্যাবে যখন জয়েন করবেন, সুপারভাইজার গাইড করবে, সুপারভাইজার আপনাদেরকে কাজ শিখাবে, আপনারা কাজ শিখবেন, কাজ শিখে তারপর আপনার কাজ করবেন, একটা পেপার হয়তো আমরা পাবলিশ করতে পারবো, 6 মান্থস হতে পারে, 8 মান্থস হতে পারে, কিন্তু একটা লার্নিং এর একটা কার্ভ থাকে। হ্যাঁ, এটা অনেকে ফোকাস করে না, কিন্তু এটা একটা বেনিফিট হচ্ছে ভবিষ্যতে আপনারাও মাস্টার্স করবেন বা পিএইচডি করবেন, এটার জন্য আপনারা কিন্তু ইন্টারভিউ দিবেন। হ্যাঁ, বিভিন্ন সুপার প্রফেসরদের কাছে ইন্টারভিউ দিবেন। তো এখন আপনি যে একটা পেপার পড়া বা টাকা কালেক্ট করা, এটা যে শিখবেন, এটা কিন্তু আপনি যখন একটা প্রফেসরের সাথে ভবিষ্যতে ভিডিও কলে বা মিটিং করবেন, হ্যাঁ, আপনার ফার্দার পজিশনের জন্য, তখন কিন্তু এটা বেরিয়ে আসবে যে আচ্ছা আপনি যে পেপার পড়তে পারেন, আপনি যে একটা কাজ করছেন, হ্যাঁ আপনি যে পারেন, এটা কিন্তু আপনার কনভারসেশনে বেরিয়ে আসবে। তো শুধু পেপার তৈরি করাটাই কিন্তু একমাত্র জিনিস না যেটা আপনি একটা ল্যাব থেকে শিখবেন। একটা পেপার কেমনে করতে হয়, একটা পেপার নিয়ে কিভাবে আরেকজনের সাথে ডিসকাস করতে হয়, এটাও কিন্তু অনেক জরুরি একটা জিনিস, যেটা আপনারা কিন্তু এই শুধু আমার ল্যাব না, আপনারা যে কোনো ল্যাবে জয়েন করে কিন্তু এই জিনিসটা শিখতে পারবেন। এবং এগুলোর জন্য সময় দিতে হবে, এগুলো তাড়াহুড়া করে হয় না। তো আমি চেষ্টা করেছি আমার প্রেজেন্টেশনটা কমপ্যাক্ট রাখা। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার জন্য তৈরি। কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে স্যার আমাদের যে মানে পেপার পড়া শিখতে হবে সেটা কি আপনাদের মাধ্যমেই শিখবো নাকি আমাদের নিজেদের মতো করে শিখতে হবে? আচ্ছা, ভালো প্রশ্ন। আমরা প্রথমে পেপার যেটা করা হয় সেটা সাধারণত ফার্স্টে আমরা একটা মেনুস্ক্রিপ্ট রেডি করি, মানে পুরো পেপারটা আমরা লিখি, ওইটা সেটা ওয়ার্ড ফাইলে হোক বা লেটেক্সে হোক। হ্যাঁ, যদি কেউ লেটেক্সে শিখতে চায় আমি লেটেক্সেও কিন্তু গাইড করবো, আমি কিন্তু পেপার লেটেক্সেই লিখি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডও ওকে। এখন আহ অনেকে বলে হচ্ছে পেপার পাবলিশ করার জন্য ফি লাগে, টাকা লাগে, টাকা কোত্থেকে দিব? হ্যাঁ, টাকাটাকে আপনি দিবেন নাকি আমরা দিব? আসলে পেপারে যখন আপনি সাবমিট করেন ওটাকে একটা ক্লোজড অ্যাক্সেসে রাখা যায় বা ওপেন অ্যাক্সেসও রাখা যায়। ওপেন অ্যাক্সেস যখন করতে চান তখন তারা আপনার থেকে টাকাটা খুঁজে, যে আমাদের ওপেন অ্যাক্সেসের জন্য আমাদের 2 লাখ টাকা, 3 লাখ টাকা, অথবা যদি কারো কাছে ডিসকাউন্ট বা কিছু থাকে এরকম। তো ওপেন অ্যাক্সেস করতে হবে এটা কিন্তু জরুরি না। হ্যাঁ, আমার যে 2টা পেপার এটা কিন্তু ক্লোজড অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেসে না। হ্যাঁ, ভালো জার্নালে যখন আপনি সাবমিট করবেন ওরা আপনার থেকে ক্লোজড অ্যাক্সেসের জন্য টাকা চাইবে না। হ্যাঁ, এবং বাইরের দেশে ইভেন আমার কাছেও কিন্তু অ্যাক্সেস আছে। হ্যাঁ, আমি কিন্তু মানুষের ক্লোজড অ্যাক্সেসের পেপার পড়তে পারি, এবং বড় বড় যারা সায়েন্টিস্ট আছে বা বাইরে যারা পিএইচডি করতে সবাই কিন্তু এরকম সাবস্ক্রিপশন থাকে। আমরা বাংলাদেশ গরিব দেশ বলে আমাদের কাছে অ্যাক্সেস গুলো নেই। সো ফি নিয়ে কারো কোনো চিন্তা করতে হবে না। আর সাবমিট করার যে প্রসেসটা, ওটা আমি এবং আপনি দুইজন মিলেই করব। হ্যাঁ, আমি সব কাজ নিজে করব না, আমার কাজ হচ্ছে গাইড করা। ধরেন আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দিলাম কোন একটা জার্নালে, হ্যাঁ, আইডি পাসওয়ার্ড আমার নামেই আছে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। যখন মেনুস্ক্রিপ্টটা রেডি হবে আমি আপনাদেরকে গাইড করব যে এখানে এই জিনিসটা সাবমিট করো, তারপর এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা সাবমিট করো। আপনারা সাবমিট করবেন, এর কিন্তু মানে সাবমিট মানে আপলোড করবেন, কিন্তু সাবমিট করবেন না, তখন আমি আবার ওটাকে রিচেক করব যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু আমার কাছে এই অভিজ্ঞতাটা আছে, আপনাদের ভুল হতেই পারে। হ্যাঁ, আপনারা আপলোড করবেন, আপনারা কাজ করবেন, আমি সবকিছু রিচেক করব, যখন দেখবো সবকিছু ওকে তারপর হচ্ছে আমরা ফাইনাল সাবমিট করব। কিন্তু এটা হচ্ছে অনেক পরের বিষয়, আরো 6 মাস বা 8 মাস বা 1 বছর যেটাই লাগুক। হ্যাঁ, এটা হচ্ছে পরের বিষয়, মেনুস্ক্রিপ্ট রেডি হওয়ার পর। আশা করি আমি উত্তর দিতে পেরেছি। এরপর আর কোনো প্রশ্ন? তাহলে কি স্যার আমাদের পাবলিকেশনের আগে মানে প্রতি মাসে 1K করে যে ল্যাব ফি বা
এটাই কি দিতে হবে নাকি তাছাড়াও আদার্স কোনো কস্ট আছে? পেপার করার জন্য কোনো কস্ট নেই। হ্যাঁ, পেপারের জন্য কোনো কস্ট নেই। ঠিক আছে, আপনি যেটা অ্যাক্সেস নিচ্ছেন রিসার্চ বাড়ি এআই এর মাধ্যমে আমার সাথে কাজ করা, আপনি ওটার জন্যই হচ্ছে 1,000 ফিটা দিচ্ছেন, এবং এটা পুরাপুরি রিসার্চ বাড়ি এআই এর অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, ওটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সাথে আপনার যেটা সম্পর্ক সেটা হচ্ছে আমি আপনাদেরকে গাইড করব, আপনারা পেপার আপনার কাজ করবেন। পেপার যখন রেডি হবে, ম্যানুস্ক্রিপ্ট যখন রেডি হবে, তখন আমরা সাবমিট করব জার্নালে। এখানে কোনো কস্ট নেই এবং এটাতে কস্ট দরকার হয় না। আর কোনো প্রশ্ন? যাদের রিসার্চ সম্পর্কে একবারে ধারণা নেই বা কম, জিরো, মানে তাদের মানে টুলস টুলস সম্পর্কে আইডিয়া নেই, এটা কি কভার করা হবে? এখন খুব ভালো প্রশ্ন, কিন্তু এখানেই আসলে কনফ্লিক্টটা হয়ে যায়। হ্যাঁ, কারণ অনেকে চিন্তা করে হচ্ছে আমার জলদি জলদি পেপার লাগবে। এখন জলদি জলদি যদি পেপার চান, তাহলে আমি তো আশা করবো আপনারা রিসার্চের কাজ অলরেডি পারেন, আপনারা পেপার করতে পারেন। এখন আমি যে আপনাদেরকে একটা পেপার কিভাবে করতে হয়, কোন জিনিসগুলো ওখান থেকে ডাটাগুলো কালেক্ট করতে হয়, এটা যে আপনাদেরকে শিখাবো, এখানে অবশ্যই একটা সময় যাবে, রাইট? তো এখন আপনাদেরকে ওই টাইমটা ইনভেস্ট করতে হবে। আপনারা একদম নতুন, আমি আপনাদেরকে গাইড করব, তাহলে ওটার জন্য একটা সময় আপনাদের অবশ্যই যাবে। কিন্তু এখন আপনারা যদি বলেন যে না, আমি এখানেও সময় চাই না, আবার আমার হচ্ছে 6 মাস একটা পেপারও লাগবে, তাহলে তো এটা একটা কনফ্লিক্ট হয়ে যায়। এটা পুরোপুরি আপনাদের উপরে, এটা আমার উপরে না। আমি আপনাদেরকে শুরু থেকেই গাইড করব, কিন্তু আপনারা যদি তাড়াহুড়া করেন, তাহলে আমি তো আপনাদেরকে ওই সময়টা দিতে পারবো না। আচ্ছা, একটা পেপার কিভাবে করতে হয়, কোন জিনিসটাতে রিসার্চ করতে হয়, এটাতে আমি সময়টা তখন দিতে পারবো না। এটা পুরোপুরি আপনাদের উপর। আর কোনো প্রশ্ন? স্যার স্যার আরেকটা কোশ্চেন, যে মানে এই রিসার্চ পেপার মানে করতে কি মানে অনেক বেশি ভালো স্টুডেন্ট হওয়া লাগে নাকি অনেক বেশি টাইম দেওয়া লাগে, এই বিষয়টা আর কি একটু জানতে চাচ্ছিলাম। ভালো স্টুডেন্ট হওয়া লাগে এমন কিছু না। এখন ধরেন এটা এটা আনসারটা আমি এভাবেই দিতে পারবো যে আপনার একটা পড়া পড়তে 1 ঘন্টা লাগে, আর একজনের ওই পড়াটা পড়তে ধরেন 10 মিনিট লাগে। হ্যাঁ, কিন্তু পড়াটা দুজনেই কমপ্লিট করতে পারছে, কিন্তু একজনের 10 মিনিট দরকার হচ্ছে, আরেকজনের 1 ঘন্টা। কিন্তু এমন না যে জিনিসটা করা সম্ভব না। এখন যদি কারো একটু বুঝতে সমস্যা হয়, কারো যদি, যেটা আপনি বললেন ভালো খারাপ স্টুডেন্ট বলে কোনো টার্ম নেই, কারো সময় বেশি লাগে, কারো কম। তা আপনার যদি কোনো ল্যাকিংস থাকে, ওটা আপনাকে সময় দিয়ে হচ্ছে কভার আপ করতে হবে। এটাই হচ্ছে উত্তর মানে আপনার প্রশ্ন। জি মিস্টার ইয়াকুব, আপনার প্রশ্ন স্যার ছিল। ওই যে বলছিলাম যে রিসার্চের জন্য কি ল্যাপটপ দাঁড়ান দাঁড়ান, জরুরি? ওয়েট 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 ওয়েট, স্যার না, স্যার না, আপনি আমার নাম ধরে রাখতে পারেন, ভাইয়া রাখতে পারেন, কোনো সমস্যা নেই, স্যার না আমি। ঠিক আছে? জি অবশ্যই। বলছিলাম যে হ্যাঁ, মানে বলুন। রিসার্চের জন্য কি ল্যাপটপ জরুরি না ফোন দিয়ে কাজ করা যাবে? না, ফোন দিয়ে সম্ভব না। ল্যাপটপ ম্যান্ডেটরি। এটা আই এম সরি টু সে, বাট আপনি ল্যাপটপ ছাড়া বা কম্পিউটার ছাড়া আপনি কাজ করতে পারবেন না। সম্ভব না। আচ্ছা ভাইয়া, হ্যালো, শোনা যাচ্ছে? জি বলুন। হ্যাঁ, আমার কথা হচ্ছে মানে সবার জন্য কি আলাদা আলাদা টপিক হবে নাকি ওই ল্যাবে যারা থাকবে সবার জন্য একটা টপিকের উপর ফোকাস করে আচ্ছা, আমাদেরকে রিসার্চ শেখানো হবে, প্লাস ওকে এই আমাদের পাবলিশটা করা হবে? ওকে। এখন ধরুন, আমরা প্রথম, যেহেতু আপনারা যদি আমার প্রেজেন্টেশন আপনারা অল্প কিছু হলেও বুঝে থাকেন, তাহলে এটা বোঝার কথা যে আমি কমপ্লিটলি এক্সপেরিমেন্টাল কাজ করি, সিমুলেশন না, এক্সপেরিমেন্টাল কাজ। তো এখন আমাদের তো ফিজিক্যাল ল্যাব না, আমাদের হচ্ছে ভার্চুয়াল ল্যাব। তো এখন আমাদের পক্ষে ফিজিক্যাল ল্যাব দাঁড় করানো এই মুহূর্তে পসিবল না। তাহলে সেই ক্ষেত্রে আমরা শুরুর দিকে যেটা কাজ করতে পারি, আমরা একটা লিটারেচার রিভিউ পেপারের উপরে কাজ শুরু করতে পারি। এখন আমি যদি দেখি আমার ল্যাবে হচ্ছে স্টুডেন্ট সেই 15 জন, হুম, তাহলে আমি 15 জনকে কখনোই একটা টপিকে রাখতে পারবো না, এটা সম্ভব না। তখন আমি কি করব, দুইটা টপিক করব,
হ্যাঁ, অর্ধেক স্টুডেন্ট এই টপিকে আর অর্ধেক এখানে। এখন আমি যদি দেখি আমার কাছে 5 থেকে 6 জন স্টুডেন্ট আছে কথার কথা, তাহলে আমি অবশ্যই 5-6 জনকে একটা টপিকে কাজ করাবো। আমরা একটা টপিকে কাজ করব, একটা টপিকে যখন ম্যানুস্ক্রিপ্ট রেডি হবে এরপর আমরা পরে একটা টপিক চুজ করবো। এটা স্টুডেন্টের এটা কি নাম্বারের উপর কন্টিনিউ ডিপেন্ড করে। চলতে থাকবে? এটা মানে হ্যাঁ 6 মাস পর কি অবশ্যই। এই ল্যাব বন্ধ হয়ে যাবে, নাকি নাকি আরো না ধরেন, যত ইয়ার পর্যন্ত? অবশ্যই আমরা চেষ্টা করব হচ্ছে কন্টিনিউ করার। এখন আমি যদি 6 মাস পর্যন্ত একটা টপিক নিয়ে আমার যতগুলি স্টুডেন্ট আছে, পার পার স্টুডেন্ট আমি যদি একটা টপিক নিয়েও আগাই, হ্যাঁ মানে পার স্টুডেন্ট বলতে ধরেন অবশ্যই একটা টপিকে 5-6 জন কাজ করবে, যেটা আমি আপনাকে একটু আগে এক্সপ্লেন করলাম। যদি 10 জন থাকে 2টা টপিক থাকবে, 5 জন থাকলে একটা টপিক থাকবে, এরকম করে। তো আমি যদি 6 মাস বা 8 মাসের মধ্যে একটা ম্যানুস্ক্রিপ্ট রেডি করতে পারি, তাহলে আমার ওই ফেজটা না, এটা হচ্ছে ফেজ 1। ফেজ 1 আমার ডান, গন। হ্যাঁ, ক্লোজ করে দিলাম ডোর। এখন অবশ্যই আমি আরেকটা টপিক নিয়ে কাজ করতে চাইবো, তখন আমি আবার নতুন করে একটা ফেজ শুরু করব। তখন আপনারা কন্টিনিউ করতে চাইলে করবেন, যদি কন্টিনিউ করতে না চান আপনারা সরে যাবেন। যেহেতু আপনাদের অলরেডি একটা কাজ ডান হয়ে গেল, আপনারা যদি সরে যেতে চান সরে যাবেন। তখন আমি নতুন করে আবার হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস নিব নতুন টপিকের উপরে। হুম, এটা আর কি। জি জি কন্টিনিউ ভাইয়া, করতে বুঝতে চাইলে করতে পারছি। পারবেন, নাইলে আমি নতুন স্টুডেন্ট নিব, এটাই। আর কেউ? আচ্ছা ভাই, টপিকটা কি এখন জানা যাবে, নাকি আমরা ল্যাবে জয়েন করার পর জানতে পারবো? না 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 না, আমি আপনাদেরকে এই মুহূর্তে কোনো টপিকে দিব না। কারণ হচ্ছে আমি প্রথম 1 মাস আপনাদেরকে, 1 মাস না, অ্যাটলিস্ট 2 সপ্তাহ আমি আপনাদেরকে পেপার কিভাবে পড়তে হয় সেটার উপর একটু গাইড করবো, ঠিক আছে? কারণ আপনাদের পেপার পড়তে পারাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি জিনিস, ঠিক আছে? জি ভাইয়া, আর এটা এখন আপনারা যদি বলেন যে না আমাদেরকে টপিকটা দিতে, তাহলে আমি আপনাদের সাবস্ক্রিপশন নেওয়ার পরে যেটা প্রথম ক্লাসে আমি আপনাদের সামনে কিছু টপিক দাঁড় করাতে পারতেছি, আমার কোনো সমস্যা নেই। অথবা আমি এটাও করতে পারতেছি যে আমি আপনাদেরকে কিছু পেপার দিতে পারি, পেপার পড়া কিভাবে শিখতে পারি, মানে কিভাবে পড়তে শিখিয়ে আমি আপনাদেরকে বললাম আপনারা 2 সপ্তাহ এই পেপার গুলো পড়ুন, এরপর আপনাদের মাথা থেকে কিছু আইডিয়া বের করুন। আমার কাছে অলরেডি আইডিয়া আছে, কিন্তু আপনাদের ব্রেন কতটুকু ফাংশন করে এই টপিকের উপরে আমি ওটা দেখতে চাচ্ছি। এরপর আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এসে আমরা টপিকটা সিলেক্ট করবো, আমরা এটাও করতে পারছি। এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন নেওয়ার পরে ফার্স্ট ক্লাসে আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে নির্ভর করবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? আমি একটা প্রশ্ন করতে চাই, যদি এটা রিসার্চের বাইরে, মানে আমাদের জি ফিউচার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বাকি যে গাইডলাইন বাইরের পড়াশোনার এই বিষয়ে যদি মনে করেন যে আপনারা কোনো হেল্প করবেন বা আপনি কোনো গাইডলাইন ইয়ে করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম কথা হচ্ছে রিসার্চ বাড়ি এআই এর কি এই ধরনের কোনো পলিসি আছে কিনা এটা আপাতত আমার জানা নেই এখন। কিন্তু আমি পার্সোনালি আপনাকে যেটা বলতে পারি, এখন আমি জানি না কিন্তু এটা রিসার্চ বাড়ির পলিসির সাথে অ্যালাইন করে নাকি এটা আমি ওনাদের বিপরীতে বলছি, আমি জানি না। হ্যাঁ আমিও, আপনারা যেরকম নতুন আমিও কিন্তু নতুন। হ্যাঁ, তো এবার আমি যেটা মনে করি, যেহেতু আপনারা এখান থেকে রিসার্চ করা শিখবেন, হ্যাঁ, তো অবশ্যই আপনারা ভবিষ্যতে যখনই কোনো উপরের মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, এটা আমি একটু আগেও বলেছি, একটা প্রফেসরের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, কি টপিক নিয়ে কথা বলতে হবে, ওটা আপনারা জানবেন। কিভাবে জানবেন? ধরেন আপনার প্রফেসর আপনার থেকে ইন্টারভিউ নিচ্ছে, তখন আপনি জিজ্ঞেস করলো যে তোমার এসএম সম্পর্কে ধারণা আছে কিনা, কথার কথা। আপনি যদি এখান থেকে এসএম সম্পর্কে জানেন তাহলে অবশ্যই আপনি ওনাকে উত্তর দিতে পারবেন, না হলে আপনি পারবেন না। আপনি শুধু যে গুগল করে যেই ডেফিনেশনটা থাকে ওই ডেফিনেশনটাই বলতে পারবেন। এর সাথে তো ওটা আপনি কিন্তু এখান থেকে শিখবেন, এটা একটা জিনিস। আর অবশ্যই আপনার সাথে আমাদের যখন সেশন হবে, এখন ধরেন আপনি আমার সাথে 1 বছর কাজ করলেন, হ্যাঁ, লেটস সে 1 বছর, তো অবশ্যই আপনার সাথে আমার একটা বন্ডিং তৈরি হবে। তো আপনি যদি আমাকে বলেন যে ভাই আমাকে একটু ইমেলটা কিভাবে লিখতে হবে এটা একটু দেখিয়ে দেন, বা আমার সিভিটা একটু রিভিউ করে দেন, হ্যাঁ, এটা আমার জন্য 2 মিনিটের কাজ, আমি কেন করবো না আপনার জন্য, অবশ্যই করবো। এটা তো আমার, ধরেন আমি ভার্সিটির যে জুনিয়র তাদের জন্য কি এখনো করছি না? করছি তো, এমনিতেই করছি। তো অবশ্যই তখন আপনার সাথে আমার সম্পর্ক হলে আমি এটা অবশ্যই করে দিব। আর কোনো প্রশ্ন? আপাতত নেই। আচ্ছা, আমি এখানের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের কাউকে দেখছি না এই মুহূর্তে যারা হচ্ছে কলের মধ্যে আছেন।
তো আমি আর 1 মিনিট অপেক্ষা করব। হ্যাঁ, যদি আর কেউ প্রশ্ন করতে চান আমি 1-2 মিনিট অপেক্ষা করছি। যদি কেউ প্রশ্ন না করে থাকে তাহলে আমরা সেশনটা শেষ করব। আমি আর 1 মিনিট ওয়েট করছি, ঠিক আছে? যদি প্রশ্ন কারো থাকে একটু চিন্তা করে জিজ্ঞেস করতে পারবেন এই 1 মিনিট। আচ্ছা ভাইয়া, যদি আমরা ইন্টারেস্টেড থাকি তাহলে আমাদের মানে কবে থেকে শুরু হবে সেটা কি আপনাকে বলা হয়েছে? না, এটা আসলে পুরাপুরি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। হ্যাঁ, ধরেন আমার তো সাবস্ক্রাইবার আসতে হবে, মানে হচ্ছে আমার স্টুডেন্ট তো দরকার হবে, ঠিক আছে? যখন স্টুডেন্টরা এনরোল করবে তারপরে তো আমি কাজ শুরু করবো। এখন ধরেন আমি 1 উইকের মধ্যে 4টা স্টুডেন্ট এনরোল করবো, 4টা বা 5টা, কথার কথা, ঠিক আছে? ইভেন 2টা বা 3টা, আমি জানি না, জাস্ট বলছে। তো 1 সপ্তাহের মধ্যে যদি আমার কাছে স্টুডেন্ট আসে আমি অবশ্যই 1 সপ্তাহ পরে কাজ শুরু করে দিব। এটা কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ এর পার্ট, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। আর স্টুডেন্ট কতটুকু আসছে বা স্টুডেন্ট আসছে কিনা এটার উপর নির্ভর করে। আচ্ছা, আশা করি আর কারো কোনো ধরনের প্রশ্ন নেই। তো সবাইকে ধন্যবাদ সেশনে থাকার জন্য। আর আমিও দুঃখিত, যেহেতু আমি দেশে এসেছি হচ্ছে আপনার 5 দিন আগে, আমি ফ্যামিলিকে দেখতে এসেছি, ঘুরতে এসেছি, এই জন্য আমি আমার স্লাইড তৈরির পিছনে তেমন একটা সময় দিতে পারিনি। এটা আমি স্বীকার করে নিচ্ছি, আমারই ভুল। তবুও আপনাদেরকে ধন্যবাদ। আর যারা যারা এই ল্যাবে কাজ করতে চান, হ্যাঁ, তাদের জন্য একটা উপদেশ থাকবে, আপনারা হচ্ছে সারফেস ব্যাটেবিলিটির উপরে গুগল স্কলারে যে 1-2টা পেপার একটু চোখ বুলিয়ে নেবেন, অথবা অথবা আপনারা এই কিউআরটা রাখতে পারেন। ঠিক আছে, এই কিউআরটা একটা ছবি তুলে রাখতে পারেন, এটা স্ক্যান করলে আপনাকে আমার পার্সোনাল ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখানে আমার 2টা পেপার আছে, ওই 2টা পেপারও দেখতে পারেন, ঠিক আছে? যদি পেপারে অ্যাক্সেস না থাকে আপনারা আমাকে রিসার্চ গেটে রিকোয়েস্ট করতে পারেন যেন আমি আপনাদেরকে পেপারের অ্যাক্সেসটা দিই। তো যদি কেউ রিসার্চ গেটে আমাকে রিকোয়েস্ট করেন আমি ওখান থেকে আপনাদেরকে পেপারের অ্যাক্সেসটা দিয়ে দিব। পেপারের অ্যাক্সেস যদি আপনাদের মোস্ট প্রবাবলি আপনাদের থাকবে না, হ্যাঁ, এটার জন্য সাবস্ক্রিপশন দরকার হয়। তো 1 বা 2টা পেপারে একটু চোখ বুলাবেন, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে। এবং আশা করি আপনারা আমার ল্যাবে জয়েন করবে। আর যেটা আপনার সাবস্ক্রিপশন ফি বা কিভাবে জয়েন করবো এটা কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। তো ওটার সাথে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ হবে। আপনারা যখন এনরোল হবেন তখন আপনার সাথে আমার যোগাযোগ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এবং এই কিউআরটা একটা ছবি তুলে রাখুন, আপনাদেরই কাজে দিবে হয়তো, যদি একটু দেখতে চান আর কি আমার কাজ সম্পর্কে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই শেষ। শুভরাত্রি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ।